আচ্ছা, বাকিরা জয়েন করুক আস্তে ধীরে। আমরা এর মধ্যে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা সেরে নিই। তো মোটামুটি এখানে 40 জন প্লাস স্টুডেন্ট আমি ল্যাবে দেখছিলাম। তো ওই জায়গা থেকে প্রথমে আমি একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে দেন আমাদের আজকের ল্যাবের যিনি সুপারভাইজার ডক্টর মোহাম্মদ শওকত মাহমুদ স্যার, ওনার কাছে আমি হ্যান্ড ওভার করে দিব। তো স্যারের মতো করে রেস্ট অফ দ্য ক্লাস কন্টিনিউ করবে। তো মোটামুটি আজকের যে সেশন, ওরিয়েন্টেশন সেশন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা টাইমলি জয়েন করছেন, আর যারা সামনে জয়েন করবেন, রেকর্ডিংসটা হয়তো আপনারা দেখবেন, আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি একটা জিনিস প্রথমে এখানে এনশিওর করে রাখি, আপনারা হয়তো বা ম্যাক্সিমামই জানেন আমাদের ল্যাবগুলা নরমালি পেইড থাকে। তো মানে পেমেন্ট করেই ল্যাবে জয়েন করা লাগে। তো এই ল্যাবে আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফ্রিতে জয়েন করছেন, কারণ আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট চালাচ্ছি, সেটা হচ্ছে 7 দিনের ফ্রি ট্রায়াল। যেন আপনারা ল্যাবে জয়েন করে সুপারভাইজারের সাথে কথা বলে ওরিয়েন্টেশন সেশনটাতে জয়েন করে খুব ভালোভাবে ডিসিশন নিয়ে এরপরে ল্যাবে জয়েন হতে পারেন। অর্থাৎ আপনারা এই ল্যাবের অ্যাক্সেস পাবেন হচ্ছে আগামী অগাস্ট মাসের 3 তারিখ পর্যন্ত। 3 তারিখের মধ্যে যারা পেমেন্ট করে ল্যাবে জয়েন থাকবেন তারাই শুধুমাত্র ল্যাবে থাকতে পারবেন, বাট 3 তারিখের পরে যারা পেমেন্ট করবেন না তাদেরকে আমরা ল্যাব থেকে রিমুভ করে দিব। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা জয়েন করবেন বা যারা অলরেডি জয়েন করছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি আপনারা আপনাদের মধ্যে যদি কোনো প্রকার ডাউট থাকে আজকে ওরিয়েন্টেশন সেশনে এই জিনিসটা ক্লিয়ার করে নেবেন। আর যদি ডাউট না থাকে সেই ক্ষেত্রে, বা যদি সকল প্রকার ডাউট আপনারা ক্লিয়ার করে ফেলতে পারেন, তো আমি ওই জায়গায় আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি এই ল্যাবের শেষ পর্যন্ত থাকবেন। কারণ আপনারা জয়েন করলেন কিউরিসিটি থেকে, 1 মাস 2 মাস ক্লাস করলেন, এরপর চলে গেলেন, এটা কিন্তু আমাদের ল্যাবের উপর একটা ভালো ইফেক্ট ফেলে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আপনারা ফ্রি ট্রায়াল দেখে জয়েন করতেছেন, চেষ্টা করবেন একদম শেষ পর্যন্ত থাকা।
আমরা আসলে এই প্রোগ্রামটা এইভাবেই রাখতাম যে মানে আমাদের সাবস্ক্রিপশন সিস্টেমটা 6 মাসের মেম্বারশিপই রাখতাম, কিন্তু আমরা চিন্তা করছি বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে টিউশন করে লেখাপড়া করে বা আদার্স ফাইন্যান্সিয়াল ইস্যু আসলে থাকি। তো ওই জায়গা থেকে আমাদের মনে হইলো যে মান্থলি সাবস্ক্রিপশনটা রাখা উচিত, তো ওই জায়গা থেকে আমরা এটা রাখছি। কিন্তু এটার আসলে অনেকে খুব বাজেভাবে ইউজ করে, যেমনটা আমরা দেখি 1 মাস পরে দেখা যায় ওরিয়েন্টেশন সেশনে 40 জন জয়েন হইলো, তার পেমেন্ট করেই কিন্তু জয়েন হয়েছে, কিন্তু 1 মাস পরে ওইটা 30 জনে চলে আসে, 20 জনে চলে আসে। এটা একমাত্র কারণ হচ্ছে তারা অনেকে আসলে দেখে যে 1 মাস আহামরি তো বেশি টাকা না, আমি জয়েন করে দেখি কি অবস্থা, ভালো না লাগলে চলে যাব, জিনিসগুলো এরকম। তো সেজন্য আমি বলতেছি আপনাদেরকে যে আপনারা যেহেতু এখন ফ্রি ট্রায়াল পাচ্ছেন, চেষ্টা করবেন এই 7 দিনের ভিতরে কোনো প্রকার ডাউট যদি আপনাদের মধ্যে থাকে ওই ডাউট গুলা ক্লিয়ার করে ফেলার জন্য। বাট 3 তারিখের পরে যারা ল্যাবে থাকবেন, কাইন্ডলি কোনো প্রকার এক্সকিউজ দিয়ে চলে যাবেন না, কারণ এতে করে আমাদের এই ল্যাবে একটা ইফেক্ট পড়বে। চিন্তা করেন ইফেক্টটা কিভাবে পড়তে পারে। ধরেন আপনাকে সুপারভাইজার কোনো একটা গ্রুপে অ্যাড করে দিল, এখন আপনার পার্টিকুলার কোনো টপিকে কাজ শুরু করছেন, এখন আপনি 2 মাস পরে বললেন যে আমার ভালো লাগতেছে না, বা টার্ম ফাইনাল চলে আসছে বা আদার্স কোনো ইস্যু, তো সেই ক্ষেত্রে আপনি যখন চলে যাবেন ওই পুরো গ্রুপের উপর কিন্তু ইফেক্ট পড়বে। আপনার ওই পজিশনটা বা আপনার যেই টাস্ক গুলা থাকতো ওই টাস্ক গুলো এখন নিউ একজনকে অ্যাসাইন করা লাগবে, অথবা ওই গ্রুপের এক্সিস্টিং কোনো মেম্বারকে অ্যাসাইন করা লাগবে, যেটা আসলে অনেকটাই টাফ হয়ে যাবে ওদের জন্য। তো আমি তো সেজন্য শুধুমাত্র নিজের কথা চিন্তা না করে, যেহেতু একটা মোটিভেশন নিয়ে আপনারা জয়েন হয়েছেন, চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার। আমি আপনাদেরকে এনশিওর করতেছি আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, ইনশাআল্লাহ আপনারা রিসার্চ যেই টপিকই কাজ করেন না কেন প্রপারলি শিখতে পারবেন, পাশাপাশি আপনাদের যেই টার্গেট যে পাবলিকেশনে যাওয়া, পাবলিকেশন পর্যন্ত যেতে পারবেন। আর আমরা আপনাদের থেকে যে পেমেন্টটা নিব সেটা হচ্ছে পেপার ড্রাফট রেডি হওয়া পর্যন্ত, কারণ দেখা যায় এক একটা জার্নালে অনেক সময় এক এক ধরনের সময় লাগে, কিছু কিছু জার্নালে রিভিউ আসে বছর খানেক পর। তো ওই জায়গা থেকে আপনারা শুধুমাত্র পেপার ড্রাফট রেডি হওয়া পর্যন্ত পেমেন্ট করবেন, এরপর পেমেন্ট করা লাগবে না। আচ্ছা, এবার আমরা একটু আমাদের রিসার্চ বাডি প্ল্যাটফর্মটা নিয়ে বলি। আমাদের রিসার্চ বাডির জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখে। বাট এর পিছনেও আমরা প্রায় বছর 1.5 বছর কাজ করছিলাম। যে আমি যদি একটু শেয়ার করি যে এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিয়েও কেন আমরা এই রিসার্চ বাডি নিয়ে কাজ শুরু করি। মেনলি আমরা যখন আন্ডারগ্রেডে ছিলাম, তো থিসিসের কাজ শুরু করব, তখন চিন্তা করি যে আমি যদি একটা রিসার্চ পেপার পাবলিশ করতে চাই, মেনলি আমরা যে প্রবলেমটা ফেস করছিলাম যে দুইটা প্রবলেম সবচেয়ে বেশি ফেস করে স্টুডেন্টরা। একটা হচ্ছে আপনার যে আমি কি নিয়ে রিসার্চ করব, মানে আমাদের সুপারভাইজার তো এখান থেকে অ্যাসাইন করা ছিল ভার্সিটি থেকে, তো সমস্যা হয়ে গেছে যে আমি কি নিয়ে কাজ করব, এইটাই বুঝতেছিলাম না। আন্ডারগ্রেডে তো 4 বছর অনেকগুলো কোর্স নিয়ে লেখাপড়া করছি। তো মেইনলি আমরা যতটুকু তখন অ্যানালাইসিস করি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন রিসার্চ জার্নিটা শুরু করে তারা দুইটা প্রবলেম সবচেয়ে বেশি ফেস করে। একটা হচ্ছে যে আমি কি নিয়ে রিসার্চ করব, আর আরেকটা হচ্ছে আমি কার সাথে রিসার্চ করব। স্যার আপনি কিছু বলবেন? ওকে স্যার। আচ্ছা, তো মেনলি এই দুইটা প্রবলেমই আমরা 90% স্টুডেন্টই ফেস করি, যে আমি কি নিয়ে রিসার্চ করব আর কার সাথে রিসার্চ করব। তো আমাদের মনে হইলো যে এই জায়গায় বাংলাদেশের একটা হিউজ গ্যাপ আছে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা চিন্তা করি যে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার বাংলাদেশে, দেন আমরা এটা ডেভেলপমেন্টের কাজ শুরু করি। তো ব্যাকগ্রাউন্ডে আমরা অনেক কাজ করি 2024 সাল পুরোটা, দেন 2025 সালের মার্চ মাসের 15 তারিখে আমরা অফিসিয়ালি লঞ্চ করি ল্যাব ক্রিয়েট করে। তখন আসলে একটা দুইটা করে ল্যাব ক্রিয়েট করছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমাদের 70+ ল্যাব আছে, রানিং ল্যাবই আছে অলমোস্ট 50+। তো আপকামিং প্রতি মাসেই 10-15টা করে করে ল্যাব এখন লঞ্চ হচ্ছে। তো আমরা বিশ্বাস করি আমরা যেই মিশন এন্ড ভিশন নিয়ে এই অ্যাক্টিভিটিসটা শুরু করছিলাম, ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে এটা চালিয়ে যেতে পারতেছি, আর সামনে ইনশাল্লাহ খুব ভালোভাবেই চালিয়ে যেতে পারবো। আচ্ছা, এখন আপনারা যারা ল্যাবে জয়েন হবেন আপনাদেরকে একটু ক্লিয়ার করি যে আমরা কি কি ধরনের ফেসিলিটিসটা আপনাদেরকে দিব। মেইনলি আমরা আমাদের সাইড থেকে বলে থাকি যে উইকলি একটা সেশন, মান্থলি 4টা সেশন। তো এখন ধরেন কোন উইকে সুপারভাইজার প্লাস স্টুডেন্ট ওনারা নিজেদের মধ্যে কথা বলে মনে করলো যে আমাদের একাধিক সেশন প্রয়োজন, ওইটাও যেমন পসিবল। আবার কোন উইকে যদি মনে করে যে না আমি সেশন নিব না, ওইটাও কিন্তু পসিবল। এটা হচ্ছে এক ধরনের স্টাইলে কিছু সুপারভাইজার ক্লাস নিচ্ছে। আচ্ছা, আরেক
আরেকটা ভাবেও কিন্তু সুপারভাইজাররা ক্লাস নেয়, সেটা হচ্ছে ধরেন আপনাদেরকে সুপারভাইজার 3টা-4টা গ্রুপে ভাগ করে দিলেন, দেন উনি উইকলি প্রতিটা গ্রুপের সাথে আধা ঘন্টা বা 40 মিনিট 45 মিনিট করে করে বসেন। এইভাবেও কিন্তু কিছু সুপারভাইজার কাজ করতেছে। একটা হচ্ছে কম্বাইনলি কাজ শুরু করেন, আরেকটা হচ্ছে আলাদা সাব গ্রুপ ক্রিয়েট করে। এখন আমাদের ওয়েবসাইটে বা অ্যাপে 2 ধরনের সিস্টেমে আছে, কম্বাইন গ্রুপও আছে, আবার সুপারভাইজার যখন বিভিন্ন সাব গ্রুপে ভাগ করতে চায় ওইটা উনি করতে পারবে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি আপনারা কেউ আমাদেরকে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলিয়েন না। কেন বলবেন না? আমাদের অ্যাপে অলরেডি সব ধরনের ফিচার আছে। একটা হোয়াটসঅ্যাপে যা যা ফিচার লাগে অলমোস্ট সব ফিচার আমাদের অ্যাপে আছে। এখন আমরা অ্যাপও যদি মানে মেনটেন করতে যাই, হোয়াটসঅ্যাপও মেনটেন করতে যাই, এটা আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যায়। আমরা আমাদের সিস্টেমটা আমাদের সিস্টেমের মধ্যেই মানে সবকিছু রান করতে চাচ্ছি। আশা করি ওই জায়গাতে আপনারা আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট করবেন। পাশাপাশি আমাদের অ্যাপে আপনারা যখন ঢুকবেন অনেক প্রকার দেখবেন হেল্পফুল পোস্ট পাবেন বা অনেক ইনফরমেশনও পাবেন যা আপনার কাজে দিবে। তো এই জায়গা থেকে চেষ্টা করবেন প্রতিদিন অন্তত পক্ষে আপনার কোনো টাস্কে থাকুক বা না থাকুক 15-20 মিনিট বা 10 মিনিট একটু আমাদের অ্যাপটা এক্সপ্লোর করার। আচ্ছা, এবার একটা জিনিস যেটা উইকলি সেশন থেকে বলতেছিলাম, ধরেন আপনাদের কম্বাইন সেশনে উইকলি একটা সেশন হচ্ছে। এখন আজকে মঙ্গলবার সুপারভাইজার আপনাদেরকে কোন একটা টাস্ক অ্যাসাইন করে দিল, এখন দেখলেন যে আপনার ওই টাস্কটা শুক্র শনিবারই কমপ্লিট হয়ে গেছে। এখন কি আপনি নেক্সট টুইসডে পর্যন্ত ওয়েট করবেন যে আমি এর আগে সুপারভাইজারকে বলবো না বা জানাবো না যে আমার এটা কাজ শেষ হয়ে গেছে? সেজন্য আমরা বলি 24/7 সাপোর্ট। এটা কেমন, আপনার যখন কাজ শেষ হয়ে গেছে আপনি তখন সুপারভাইজারকে ইনফর্ম করেন গ্রুপের থ্রুতে অথবা অ্যাপে পার্সোনালি চ্যাটের থ্রুতে যে স্যার আমার আপনি যে টাস্কটা দিয়েছিলেন ওইটা আমি কমপ্লিট করে ফেলছি, কাইন্ডলি আপনি আমাকে জানাবেন আমার পরবর্তী টাস্কটা কি হবে। তো সেক্ষেত্রে দেখা গেছে যেই গ্রুপ যত বেশি ডেডিকেশন শো করবে, যত ফাস্ট তারা কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার পাবলিকেশনের দিকে চলে যেতে পারবেন। আমরা এই জিনিসটাও লক্ষ্য করছি যে একই টাইমে শুরু হওয়া একটা ল্যাবের যদি 4টা গ্রুপে কাজ হয়েছিল, মানে 4টা Q1 পেপার নিয়ে সুপারভাইজার কাজ করছিল, একটা গ্রুপ অলরেডি পাবলিশ করে ফেলছে, 2টা সাবমিট করছে, আরেকটা মাত্র সাবমিট করবে। তাহলে আপনার নিজেরাই চিন্তা করেন যে একই টাইমে শুরু হওয়ার পরেও কেন এক একটা এক এক ধরনের সময় লাগলো। হ্যাঁ, কাজের একটা তো ভেরিয়েশন আছে, এছাড়াও কিন্তু ডেডিকেশনটা অনেক বড় একটা ব্যাপার। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি আপনারা সবাই সর্বোচ্চ পরিমাণ ডেডিকেশন শো করার চেষ্টা করবেন। আমাদের যারা সুপারভাইজার ওনারা চেষ্টা করতেছেন ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ ডেডিকেশন দেওয়ার জন্য। আমরা যেই লক্ষ্যটা নিয়ে আগাচ্ছি আমাদের ম্যাক্সিমাম সুপারভাইজাররাও কিন্তু এই লক্ষ্যটাই রাখতেছে যে বাংলাদেশের এই জায়গাতে যেহেতু গ্যাপ আছে, আমার যেহেতু একটু অপরচুনিটি আছে এই জায়গায় কন্ট্রিবিউট করার, ওনারাও কিন্তু চেষ্টা করতেছে এই জায়গাতে কন্ট্রিবিউট রাখার জন্য। এখন দেখেন একজন ডক্টর মানুষ কেন আপনাদেরকে হয়তোবা উনি এইখান থেকে মানে খুবই সামান্য পরিমাণ একটা অনারিয়াম আমরা ওনাকে দিব, ওইটার জন্য কিন্তু উনি এখানে আসে নাই। উনি নিজেও কিন্তু চাচ্ছে যে আপনাদেরকে কিছু একটা দেওয়ার জন্য, আপনার ওনার ভিতরে যা আছে ওইটা যেন আপনাদেরকে শেয়ার করতে পারেন। উনি যে এতগুলা পাবলিকেশন করছে ওইটার কিছু যেন আপনারা নিতে পারেন। এখন উনি ওনার সর্বোচ্চটা দেওয়ার জন্য এখানে রেডি আছেন, বাট আমরা মানে খুবই দুঃখজনক ব্যাপার যে স্টুডেন্টরা এই জিনিসটা নিতে কেন জানি রেডি নাই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা চেষ্টা করবেন সুপারভাইজারের কাছ থেকে সর্বোচ্চ পরিমাণ নলেজ আপনারা নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখন গেল সেশনের কথা। সেকেন্ডলি যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কাইন্ডলি কেউ টাইম ম্যানেজমেন্ট প্রবলেম দেখি আমাদেরকে বলবেন না যে ভাই আমি 1 মাসের জন্য পজ রাখতে চাচ্ছিলাম, আমার টার্ম ফাইনাল চলে আসছে, আমি 1 মাস পরে কন্টিনিউ করবো আবার, এরকমটাও বলবেন না। কেন বলবেন না? ওই যে বললাম আপনার গ্রুপ ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য বলবেন না। এখন বলতে পারেন তাহলে কি আমি পরীক্ষার সময় আমার একাডেমিক লেখাপড়া বাদ দিয়ে রিসার্চ করবো নাকি? না, আপনার তো এটা করতে হবে না। আপনি ধরেন উইকলি নরমালি 5-7 ঘন্টার সময় দিচ্ছেন, তখন আপনি 5-7 ঘন্টা না দিয়ে 2-3 ঘন্টা দেন। যেদিন পরীক্ষা দিয়ে আসেন ওই দিন তো আর কেউ আমরা লেখাপড়া করি না, ওই দিন রাতে আপনি 2 ঘন্টার সময় বেশি দেন। হয়তোবা আপনার স্বাভাবিকের চেয়ে একটু স্লো হয়ে যাবেন ওই মাসটা, কিন্তু দেখেন আপনার কাজটা কিন্তু মানে ঠিকই একই গতিতেই আগাবে। হয়তোবা হালকা একটু স্লো হলে হতে পারে, বাট সেই কাজটা কিন্তু থেমে থাকতেছে না। বাট আপনি যখন 1 মাসে ধরেন আপনি 2 মাস ল্যাব কন্টিনিউ করার পর টার্ম ফাইনালের জন্য 1 মাসের জন্য ব্রেক নিলেন, আপনি কিন্তু অলরেডি 3 মাস লস করে ফেলছেন। আপনি যখন 3 মাস পরে আবার আসবেন দেখবেন যে সুপারভাইজার আপনাকে নিউ কোনো একটা গ্রুপের সাথে কাজ করতে বলবে। আগের কাজের সাথে পসিবল হবে না। কেন হবে না? আপনার জন্য তো ওরা বসে থাকবে না 1 মাস যে ও আবার ও আসুক দেন আমরা 1 মাস পরে কাজ শুরু করব।
কারণ এরপর আবার দেখা যায় অনেক সময় ওই 1 মাস পর ওই স্টুডেন্টরা আবার আসেও না। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি ভেবে চিন্তে ভালোভাবে ডিসিশন নেবেন, যেন জয়েন হওয়ার পর আপনাদের আর ব্রেক না নেওয়া লাগে। আপনারা যেই মোটিভেশনটা নিয়ে জয়েন হয়েছেন ওই মোটিভেশনটা যেন বাস্তবায়ন করতে পারেন। আচ্ছা, এখন থার্ডলি যে কথাটা আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমরা এখানে সবাই অনলাইনে সেশন গুলাতে পার্টিসিপেট করি, ফিজিক্যালি একজন আরেকজনের সাথে টাচে থাকতে পারি না, ওইভাবে কমিউনিকেট করা হয় না, তো এইখানে চেষ্টা করবেন যে সুপারভাইজারের সাথে সর্বোচ্চ পরিমাণ কোঅপারেট করার। দেখেন, এজ এ আপনারা যারা করোনা টাইমে টিউশন করাইছেন অনলাইনে অথবা এখনো অনলাইনে টিউশন করান, এই জিনিসটা আপনারা জানেন যে স্টুডেন্ট যখন রেসপন্স করে না তখন এজ এ টিচার হিসেবে কি লেভেলের বিরক্ত লাগে। বা মানে আমি নিজেও অনলাইনে টিউশন করাইছি, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে একজন সুপারভাইজার যখন আপনাকে বলবে যে আপনারা বুঝছেন কিনা বা বুঝতেছেন কিনা, আপনারা যদি প্রপার কোঅপারেট ওনার সাথে না করেন সেক্ষেত্রে কিন্তু উনি নিজেও মোটিভেশন হারাই ফেলবে। তখন কিন্তু আপনার নিজেরও ওনার কাছ থেকে ভালো আউটপুটটা পাবেন না। আপনারা চেষ্টা করবেন সুপারভাইজারকে মোটিভেট রাখার, কিন্তু দেখা যায় সুপারভাইজার নিজেই টায়ার্ড হয়ে যায় আপনাদেরকে মোটিভেট রাখতে রাখতে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা চেষ্টা করবেন, এখানে এখানে তো ভাই ভয়ের কিছু নাই যে আপনি একের জায়গায় যদি দুইটা প্রশ্ন করেন, সুপারভাইজার আপনার একাডেমিক পরীক্ষায় ফেল করাই দিবে বা শর্ট ধরাই দিবে, কিছু একটা করবে। এখানে তো এরকম কোনো ভয় নাই, আপনি আপনার ভিতরে জমে থাকা সকল ধরনের প্রশ্ন এখানে করতে পারেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি কেউ চুপচাপ থাকবেন না। হ্যাঁ, চুপচাপ না থাকা মানে আবার এই না যে মানে কি বলবো যে কাবঝাপ চিল্লা শুরু করবেন এরকম না, মানে ল্যাব রিলেটেড আপনাদের এই লার্নিংস রিলেটেড সর্বোচ্চ পরিমাণ কোঅপারেট করা ট্রাই করবেন। পাশাপাশি সবাই অ্যাপে অ্যাক্টিভ থাকবেন। এই যেমন আজকেও আমরা দেখতেছি যে আমাদের সাপোর্ট গ্রুপে অনেক স্টুডেন্টই বলতেছে ক্লাস কখন হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সুপারভাইজার কিন্তু বিজি থাকার জন্য, বিজি থাকায় উনি ক্লাস স্কেডিউল করতে ভুলে যায়, কিন্তু উনি কিন্তু লাস্ট ক্লাসে বলে দিছে যে আমাদের এত তারিখ এতটাই ক্লাস হবে। আপনারা যদি ক্লাসে অ্যাক্টিভ থাকতেন এই জিনিসটা জানতে পারতেন, অথবা আপনারা এই আমাদের গ্রুপের নাম মেসেজ দিয়ে যদি ওই যে আপনাদের ল্যাবের যে চ্যাট গ্রুপ আছে ওইখানেও যদি মেসেজ দেন, সুপারভাইজার কিন্তু জানাই দেয়, অথবা অন্য যে স্টুডেন্টটা জানে সেও কিন্তু জানাই দেয় যে এতটার দিকে সেশন হবে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কাইন্ডলি সবাই অ্যাপে, যারা অ্যাপ চালাচ্ছেন অ্যাপে অ্যাক্টিভ থাকবেন, অথবা যারা আইফোন ইউজার আছেন আপনারা কাইন্ডলি ওয়েব অ্যাপে একটু অ্যাক্টিভ থাকবেন। তো আমার সাইড থেকে এজ এ রিসার্চ বাড়ির পক্ষ থেকে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার ছিল বলে আমি একদম ওরিয়েন্টেশন সেশনের প্রথম দিকে শেয়ার করছি। আপনাদের থেকে প্রায় 15-20 মিনিট সময় আমি নষ্ট করছি, তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আর স্যারকেও আমি দুঃখ প্রকাশ করতেছি যে আপনার মূল্যবান এতখানি সময় আমি নষ্ট করলাম। স্যার, আপনি আপনার রেস্ট অফ দ্য সেশন আপনার মতো করে কন্টিনিউ করতে পারেন, আমি বাকি ক্লাসে ডিস্টার্ব করবো না। মনে হয় না মানে আমি ক্লাসে থাকতেও পারবো, আমার এখানে কারেন্টও নাই, ল্যাপটপেও চার্জ নাই, তো বের হয়ে যাওয়া লাগবে। তো আপনাদের যদি কোনো প্রকার আমার সাইড থেকে কোনো প্রকার প্রশ্ন থাকে কাইন্ডলি আপনারা আমাদেরকে সাপোর্ট গ্রুপে করতে পারবেন। ওইখানে হোয়াটসঅ্যাপে আমি অথবা বাঁধন নন্দী আমরা দুইজন অ্যাক্টিভ আছি, আপনারা ওইখানে যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারবেন। স্যার, আপনি আপনার সেশনটা কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রিসার্চ বাড়ি কর্তৃপক্ষ এবং আজকে যারা শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীবৃন্দ, তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমাদের এই রিসার্চ বাড়ির যে এআই গ্রুপ, এটা আমাদের ল্যাবের নাম হচ্ছে একটা নতুন একটা বিভিন্ন আঙ্গিকে একটা ল্যাব, একটা হচ্ছে এএমআর বায়োইনফরমেটিক্স অ্যান্ড ওয়ান হেলথ রিসার্চ ল্যাব। এএমআর অর্থ আমরা তো জানি যে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় এএমআর, এবং বায়োইনফরমেটিক্স এবং ওয়ান হেলথ রিসার্চ ল্যাব। আমি বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এবং এক্স চেয়ারম্যান, এবং ওখানকার আমাদের অনার্স এবং মাস্টার্স মাইক্রোবায়োলজিতে আমাদের এখানে দুটো ডিগ্রি দেওয়া হয়। তো মূলত আপনাদের এখানে রিসার্চ বাড়িতে অ্যাড হওয়ার ইচ্ছা হচ্ছে যে রিসার্চকে ডেভেলপ করা। হ্যাঁ, আমাদের সময় তো 20 বছর আগে যখন আমরা রিসার্চ করতাম তখন খুব কষ্টসাধ্য ছিল, কারণ আমরা সঠিক গাইডলাইন পেতাম না। আমরা খুব সার্চিং করে, খুব বই পড়ে, থিসিস, লাইব্রেরি ওয়ার্ক করে আমরা একটা রিসার্চ দাঁড়াতে। এখন হচ্ছে ছাত্ররা বিভিন্ন ডিজিটাল যুগ,
ডিজিটাল লাইব্রেরি আসছে, অনলাইন লাইব্রেরি আসছে, যার ফলে সুযোগ সুবিধা এখন আগের থেকে অনেক বেশি। তো এখন আমাদের রিসার্চ বাড়ির যে মেইন প্রোগ্রাম, এটা আমাদের কাজ হচ্ছে যে জিরো থেকে এবং মানে কাজ শুরু করা। যে একজন বায়োলজিক্যাল সায়েন্সে রিসার্চ করতেছে বা পড়াশোনা করতেছে, সে রিসার্চ সম্পর্কে ইন্টারেস্ট আছে কিন্তু বুঝতে পারতেছে না সে কিভাবে শুরু করবে। এই জন্য আমাদের একটা শেয়ার করা আর কি। আজকে ওরিয়েন্টেশনের প্রোগ্রামে তো সবকিছু বলা যতটুকু সম্ভব টাচ করব। তো এটা হচ্ছে রিসার্চটা কিভাবে আমরা চিন্তা করবো, আগে চিন্তা করতে হবে। এটাকে বলা হয় জিরো। চিন্তা থেকে আমাদের আস্তে আস্তে আমাদের চিন্তাটাকে প্রতিফলন করতে হবে পাবলিকেশন আগ পর্যন্ত। হ্যাঁ, এটা একটা লং প্রসেস। হ্যাঁ, তারপর আমাদের রিসার্চ বাড়িতে আমাদের যে লাইভ সেশনটা আমরা সপ্তাহে দিনের 1 ঘন্টা একটা লাইভ সেশন আমরা এখানে আমরা করি। আর রিয়েল টাইম চ্যাট আমাদের মাধ্যমে বিভিন্ন ছাত্রদের বিভিন্ন প্রকার সমস্যা, তো এগুলা আমরা বিভিন্ন মেসেজের মাধ্যমে শেয়ার করি। এবং এখান থেকে আমাদের যে একটা সাকসেসফুল একটা পাবলিকেশন যে যারা করতে পারবে, একটা রিকমেন্ডেশন লেটার দেওয়া হবে। এবং আমাদের ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও এখানে যারা 3 মাসের ল্যাবরেটরি অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকবে কাজের সাথে, তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এখন আমাদের সাথে যারা অ্যাড ছিল এবং অনেকে ব্যস্ততার কারণে আসতে পারেনি, বিভিন্ন প্রতিষ্ঠান, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আর্টস সায়েন্স এন্ড টেকনোলজি, ড্যাফোডিল ইউনিভার্সিটি। এখন আমরা এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, মালয়েশিয়া একটা ইউনিভার্সিটি আছে উপসালা ইউনিভার্সিটি, প্রাইমেস ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইউনিভার্সিটি, এখানে মানাত ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নর্থ ফ্লোরিডা। তো বিভিন্ন জায়গা থেকে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, তো এগুলো আমাদের পরিচিতি। তো আমাদের ল্যাবের নাম হচ্ছে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বায়োইনফরমেটিক্স অ্যান্ড ওয়ান হেলথ রিসার্চ ল্যাব। এটা মূলত যারা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে কাজ করবে, হ্যাঁ, বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের মাইক্রোবায়োলজি আছে, মলিকুলার বায়োলজি, তারপরে ফার্মেসি ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি তো আছে এখানে, বিভিন্ন কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স। তারা কিন্তু এই ফিল্ডের সাথে সহজে আমরা জড়িত হতে পারি। আর ওয়ান হেলথ রিসার্চ ল্যাব, ওয়ান হেলথ জিনিসটা বাংলাদেশে এটা এটা 2008 সালে বাংলাদেশের এটা প্রথম ওয়ান হেলথের উপরে একটা আমাদের একটা সেমিনার হয়েছিল। বর্তমানে বাংলাদেশে ওয়ান হেলথ একটা রিসার্চ ইনস্টিটিউট নামে বর্তমানে বাংলাদেশে আছে, এটা হলো চিটাগাং ভেটেরিনারিয়ান এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি। ওয়ান হেলথ সম্পর্কে আমি একটা ধারণা দিই। ওয়ান হেলথ হচ্ছে যে 3টা কম্পোনেন্ট মিলে ওয়ান হেলথ। একটা হচ্ছে হিউম্যান হেলথ, নাম্বার 2 এনিম্যাল হেলথ, নাম্বার 3 এনভায়রনমেন্টাল হেলথ। এটা ওয়ান হেলথ বলা হচ্ছে যে যেটা মূল থিম হচ্ছে একটা পৃথিবী থাকবে এবং একটা স্বাস্থ্য থাকবে। যদি পৃথিবীতে এনিমেল সুস্থ থাকে, মানুষ সুস্থ থাকবে। যদি এনভায়রনমেন্টাল হেলদি থাকে, মানুষও হেলদি থাকে। তো ওই ধারণা থেকে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, এটা ওয়ান হেলথ একটা প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশও ওয়ান হেলথ সেক্রেটারিয়েট আছে, এটা স্বাস্থ্য অধিদপ্তর আন্ডারে, এটা ওয়ান হেলথ সেক্রেটারিয়েট আন্ডারে, ওখানে রিসার্চের কাজ হয়। আর ইউনিভার্সিটি লেভেলে একটা ইনস্টিটিউট বাংলাদেশে প্রথম তৈরি হয়েছে, এটা আসলে চিটাগাং ভেটেরিনারিয়ান এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি। এটা আমরা অনেকে জানবো যে শিবা সংক্ষেপে। আমরা ফার্স্টে ইমাজিন করব যে আমি একটা রিসার্চের কাজ করব, কি করব, হোয়াট, হোয়াই, হাউ, হোয়ার, হু, হোয়ার, এই 6টা জিনিস ফার্স্টে আমি থিঙ্কিং করবো। হোয়াট হচ্ছে আমি এটা কি কাজ নিয়ে করবো, আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব, না ফুড সেফটি নিয়ে কাজ করব, না আমরা এটা হিউম্যান হেলথ নিয়ে কাজ করব, এনিম্যাল হেলথ নিয়ে কাজ করব।
এই আমরা যে বিষয়ে কাজ করি এটা আমরা ঠিক করবো, আমরা বা যে ডিসিপ্লিনে আমরা পড়াশোনা করতেছি এটা আমরা চিন্তা করবো। বিশেষ করে আমরা এই যে টিচার আছে আমাদের, যারা পরিচিত টিচার বা কোর্স টিচার, তাদের সাথেও শেয়ার করব, বা সিনিয়র যারা রিসার্চের সাথে জড়িত আছে তাদের সাথে শেয়ার করব। এবং এটা কেন করব, এবং কিভাবে করব, এবং কোথায় করব। কোথায় এটা হয় বলতে হচ্ছে যে অনেকে রিসার্চ করতে চায় কিন্তু ল্যাব ফেসিলিটি নেই। এটা বাংলাদেশে একটা প্রবলেম, ল্যাব ফেসিলিটি না থাকার কারণে দেখা গেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসতে পারছে। আবার ল্যাব আছে কিন্তু ল্যাবের ভিতরে একটা রিসার্চ করার জন্য অনেক ফান্ডের দরকার হয়, হ্যাঁ, কেমিক্যাল দরকার হয়, বিভিন্ন যন্ত্রপাতি দরকার হয়, কিন্তু এক ল্যাবে থাকে। তারপরে রিসার্চটা কি করবে, একটা টিম ডেভেলপ করবে। একটা রিসার্চ দেখা গেছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই একটা রিসার্চের সাথে 3-4 জন জড়িত থাকে। একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট, হ্যাঁ, তো টিচার, তারপরে জুনিয়র টিচার, অ্যাসিস্ট্যান্ট লেকচারার, এবং একটা টিম ডেভেলপ করে। এবং টিমের সাথে এই কাজটা যখন আমরা করব তখন এটা জিনিসটা সহজ হবে। যেমন আমাদের রিসার্চ বাডি এআই, এটা একটা টিমের অংশ, এটার সাথে যদি আপনারা জড়িত থাকতে পারেন এটা কাজটা সহজ। এবং এটা হচ্ছে কখন শুরু করবো, দেখা গেছে যে যে কোনো জিনিস করার আগে প্ল্যানিং এর জন্য আমাদের 6 মাস দরকার। যেমন একজন একজন বাড়ি তৈরি করবে, 4 তলা বিল্ডিং করবে, সে তার সাথে সাথে করতে পারবে। তাকে প্ল্যানিং করতে হবে, সয়েল টেস্ট করতে হবে, তাকে ইঞ্জিনিয়ার দেওয়া বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ম্যাপিং করতে হবে, তারপরে ইকোনমিক্যাল সাপোর্ট দিতে হবে, তারপরে লেবার, অনেক কিছু লাগে। হ্যাঁ, এবং এটা একটা টাইম ফ্রেম তৈরি করে যে এটা আমি কখন স্টার্ট করবো এবং কখন শেষ করবো। আর যেহেতু ইউনিভার্সিটিতে রিসার্চের কাজটা অনেক সময় অনার্স লেভেলে একটা ছোট আকার হয় রিসার্চ প্রজেক্ট, আর মাস্টার্স লেভেলে একটু বড় আকারে হয়। এটা হলো যে থিসিস, যেটা আমরা বলি এমএস, মাস্টার্স থিসিস ডিফেন্স। আর পিএইচডির জন্য আরো লম্বা সময়, কেউ 3 বছর লাগে, 4 বছর লাগে, 5 বছর লাগে। আমার পিএইচডি 4 বছর প্লাস লাগছে। এটা ভেরি করে, এটা ইনস্টিটিউট টু ইনস্টিটিউট, সুপারভাইজার টু সুপারভাইজার, এটা ভেরি করে। এখন হচ্ছে আমরা থিঙ্কিং করলাম যে কি করব, তারপর আমরা টাইটেল সিলেকশন করবো। টাইটেলটা কিভাবে হইতে পারে, একটা রিসার্চ টাইটেল লেখার অনেক নিয়ম কানুন আছে। টাইটেলটা দেখা গেছে যে এটা খুব অ্যাট্রাকটিভ হইতে হবে, এবং এই টাইটেলের ভিতর খুব স্পষ্ট ভাবে থাকতে হবে জিনিসটা আমি কি করতে যাচ্ছি। এবং এরকম একটা টাইটেল আমরা সিলেক্ট করব, যে টাইটেলের মাধ্যমে আমরা এটা নিয়ে ফার্দার কোনো কাজ হয়েছে কিনা, বিভিন্ন ডাটা বেস থেকে যাতে আমরা সহজে খুঁজতে পারি। এবং এটা নিয়ে যে যে কোনো একজন মানুষ বা রিসার্চার টাইটেল দেখে বুঝতে পারবে আসলে জিনিসটা কত ইম্পর্টেন্স। মানুষের টাইটেলে অ্যাট্রাকটিভ হয়ে করতে পারে। যেমন বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, যে ডেসক্রিপটিভ টাইটেল, তারপর ডিক্লারেটিভ টাইটেল, ইন্টারোগেটিভ টাইটেল, কম্পাউন্ড টাইটেল। এই যে টাইটেলের বিভিন্ন ক্লাসিফিকেশন এবং এক্সাম্পল দেওয়া আছে। যেমন ডেসক্রিপটিভ টাইটেল, যে জেনোমিক ভেরিয়েন্টস এন্ড দেয়ার অ্যাসোসিয়েশন উইথ টাইপ 2 ডায়াবেটিস ইন সাউথ এশিয়ান পপুলেশন। হ্যাঁ, এই জন্য টাইটেল নিয়ে অনেক কিছু চিন্তার ব্যাপার। যখন আমরা আমার খেয়াল আছে, যখন আমি অনার্সের ছাত্র, তখন আমাদের একটা ছোট রিসার্চের প্রজেক্ট দিতে 6 মাস। ওই 6 মাসের মধ্যে স্যার আমাদেরকে একটা কাজ দিত যে তোমরা যেটার উপরে কাজ করবা এটা 10টা টাইটেল ঠিক করে নিয়ে এসো, একই টাইটেল 10 বার। হ্যাঁ, তখন এটা আমাদের মাথায় একটু একটু পলিশিং করতে হইতো, মাথায় একটু নারিশমেন্ট করতে হইতো, বিভিন্ন বই পড়তে হইতো টাইটেলটা কিভাবে করা যায়। তো তখন এটা টাইটেলটা যখন আমরা স্যারের কাছে জমা দিতাম, সুপারভাইজার উনি এটাকে দেখে ফাইনাল। তো দেন টাইটেল ফাইনাল করার পর আমাদের মেইন কাজ শুরু করতে হবে। তার আগে আমি বলি যে বর্তমানে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, হ্যাঁ, যেটা আমি বায়োইনফরমেটিক্স কথা বলছি, এটার সূত্র ধরে এই জিনিসটা আমাদের কিছু ধারণা থাকা দরকার। ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, এটা হচ্ছে শিল্প বিপ্লব, যেটা বাংলাতে বলি। বর্তমানে আমরা 4র্থ শিল্প বিপ্লবের মধ্যে বর্তমানে আমরা অবস্থান। প্রথম শিল্প বিপ্লব ছিল এটা 1765 সালে।
হ্যাঁ, তখন এটা বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। হ্যাঁ, সরি, স্টিম ইঞ্জিন। হ্যাঁ, স্টিম ইঞ্জিন এটা হচ্ছে যে ইঞ্জিন তৈরি করছে পানি দ্বারা, ইঞ্জিন গুলা এটা চালানো হতো, তখন বিদ্যুৎ ছিল। হ্যাঁ, তখন এটাকে বলা হয় প্রথম শিল্প বিপ্লব, 1765। তারপরে 1870 সালে এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যখন বিদ্যুৎ হয়েছে তখন দেখা গেছে যে মেল ফ্যাক্টরি অনেক কিছু রেগুলেশন হচ্ছে। তারপর হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লব 1969 সালে, এটা হচ্ছে এখানে ইলেকট্রনিক, যেমন কম্পিউটার কম্পিউটার ডেভেলপ হয়েছে। তৃতীয় শিল্প বিপ্লব। আর কম্পিউটার যুগ অলরেডি চলে গিয়েছে, এখন আমাদের আছে এখন বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখানে আমরা এই এখানে আমরা শিখতেছি যে ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডাটা, ক্লাউড, সাইবার, এখন ডাটা সায়েন্স, এগুলো হচ্ছে আমাদের বর্তমানে যুগে এই সমস্ত চলতেছে। আজ থেকে 20 বছর আগে এগুলো ছিল না, এআই ছিল না আজ থেকে 20 বছর আগে। আর ইন্টারনেট অফ থিংস এটাও ছিল। তারপরে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এগুলা আজ থেকে 10-15 বছর আগে ছিল না। এটা রিসেন্ট 4-5 বছর যাবত এটা এখন ডেভেলপ করছে, এবং এটা প্রত্যেকটা সায়েন্সের সাথে, প্রত্যেকটা সাবজেক্টের সাথে এগুলো রিলেট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন তো আমাদেরও এখনো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখনো আমাদের বিভিন্ন ট্রেনিং করতে হয়। এখন আমরা টিচার হয়ে গেছি, প্রায় 20 বছর পার হয়ে গেছে। এটা নিয়ে আমরা এখনো বিভিন্ন আহ, শেখার জন্য চেষ্টা করি। প্রতিদিনই কিছু না কিছু আমরা এআই নিয়ে কিছু স্টাডি করতে হয়, কারণ যুগের সাথে তাল মিলাইতে হবে। এখন তো আর কম্পিউটার যুগ নাই যে কম্পিউটার এক্সেল জানি, এক্সেলে আমার বা এমএস ওয়ার্ড এনাফ, এগুলো এনাফ। এখন আমাদের যুগের সাথে অ্যাডভান্স যেতে হবে, বিভিন্ন সফটওয়্যার সাথে পরিচিত হইতে হবে। এখন হচ্ছে যে বায়োইনফরমেটিক্সটা আমরা, এটা 3টা এরিয়া নিয়ে আমাদের বায়োইনফরমেটিক্স। এটা এখানে কম্পিউটার সায়েন্স থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, এবং বায়োলজিক্যাল ডাটা থাকবে। এই 3টার সংমিশ্রণে আমাদের তৈরি হবে বায়োইনফরমেটিক্স। যেমন বায়োলজিক্যাল ডাটা সম্বন্ধে যদি আমরা আলোচনা করি, কি কি ডাটা আমরা কালেক্ট করতে পারি, যেমন জেনোমিক্স, আরএনএ, ডিএনএ সিকোয়েন্স, জিন এক্সপ্রেশন। কেউ যদি হিউম্যান নিয়ে কাজ করে, বা ফুড সেফটি নিয়ে কাজ করে, বা ওয়াটার, সয়েল, এনভায়রনমেন্টাল এয়ার নিয়ে কাজ করে, হ্যাঁ, সেখান থেকে সে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া পাবে। হ্যাঁ, এইগুলা কিন্তু মানুষকে ক্ষতিকর করে। এখন যে সমস্ত প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মানুষকে বর্তমানে ক্ষতি করতেছে, যেমন ডিএনএ ভাইরাস আছে, আরএনএ ভাইরাস আছে, আবার ডিএনএ ব্যাকটেরিয়াও আছে। তো এগুলা নিয়ে আমাদের স্টাডি করতে। প্রত্যেকটা সফটওয়্যার আছে, কিভাবে ডিএনএ আমরা সিকোয়েন্স করবো, আরএনএ সিকোয়েন্স করবো, এবং প্রোটিন সিকোয়েন্স করবো, প্রোটিনের মোটিভ দেখবো, ডোমেন দেখবো, রিসিপ্টর দেখবো, ইন্টারাকশন প্রোটিনের সাথে অন্য প্রোটিনের কি কি ইন্টারাকশন, এবং 3D স্ট্রাকচার, এবং যে ফিগার গুলা, এগুলো সমস্ত সফটওয়্যার আছে। প্রত্যেকটা সফটওয়্যার প্রোটিন স্ট্রাকচারে কিভাবে হইতে পারে, এরকম স্ট্রাকচার, এটা 3D স্ট্রাকচার, এটা টারশিয়ারি স্ট্রাকচার। তারপর যে কেমিক্যাল অ্যান্টিটিস, তারপর মলিকুলার ডকিং বা ড্রাগ ডকিং। এখন হচ্ছে আমরা রিসার্চের উপর ভিত্তি করে, আমরা তো রিসার্চ করতে হলে একটা ল্যাবরেটরি দরকার। এখন রিসার্চের টাইপ অনুযায়ী ল্যাবরেটরিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো ওয়েট ল্যাবরেটরি, একটা হলো ড্রাই ল্যাবরেটরি। অনেকে পরিচিত আছেন। তারপরে একটু আজকে যেহেতু প্রথম ক্লাস, একটা ওভারঅল একটা আলোচনা করি। ওয়েট ল্যাব হচ্ছে যেটা হচ্ছে আমরা এআই ছাড়া যে সমস্ত কাজগুলো করবো, এটাকে ওয়েট ল্যাবরেটরি। যদি আমরা মাইক্রোবায়োলজি পার্সপেক্টে আলোচনা করি, বা বায়োলজিক্যাল সায়েন্সের পার্সপেক্টে আলোচনা করি, ওয়েট ল্যাবটা হচ্ছে যে আমরা ডিএনএ এবং আরএনএ পর্যন্ত আইসোলেশন করবো। হ্যাঁ, যে কোনো স্যাম্পল, যেমন ওয়াটার স্যাম্পল যদি নেই, বা সয়েল স্যাম্পল, বা হিউম্যান থেকে যদি আমরা ইউরিন স্যাম্পল, স্টুল, বা কাফিং স্যাম্পল, বা সোয়াব, থ্রোট সোয়াব বা নেজাল সোয়াব, এগুলো নিয়ে যদি কাজ করি, তো এক সময় যদি ভাইরাস নিয়ে কাজ করি, আমাদের আস্তে আস্তে এটা নিয়ে আসবে। এটা কি আমরা ভাইরাসের, যদি ডিএনএ হয় ডিএনএ ভাইরাস, ডিএনএ এক্সট্রাকশন করবো, আরএনএ ভাইরাস হলে আরএনএ এক্সট্রাকশন করবো। তারপর হচ্ছে আমরা এই
ডিএনএ এবং আরএনএ নিয়ে আমরা একটা এআই টুলস এর মাধ্যমে আমরা চলে যাব কম্পিউটার, এই ডাটাগুলো নিয়ে কম্পিউটারে গিয়ে কম্পিউটার থেকে আমরা বিভিন্ন ডাটার মাধ্যমে এই এআই টুলস এর মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে আমরা যে কাজগুলো করব এটা গেলে ড্রাই ল্যাবরেটরি। ড্রাই ল্যাবরেটরি এখানে আহ, তিনটা জিনিস থাকবে, একটা কম্পিউটার থাকবে আর কম্পিউটারের ভিতরে এআই সফটওয়্যার থাকবে যেগুলো বায়োমেট্রির সাথে জড়িত, আর হচ্ছে ডাটা থাকবে, ডাটা। এই তিনটার সংমিশ্রণে আমরা ড্রাই ল্যাবরেটরি আমরা তৈরি করি। এখন এটা ওয়েট ল্যাব এবং ড্রাই ল্যাবের পার্থক্য যে কিভাবে হয়। আর এটা হচ্ছে ওয়েট ল্যাবের আমাদের একটা যদি একটা স্যাম্পল যদি আমরা ফুড সেফটি নিয়ে যারা কাজ করি, যেমন পোলট্রি, আমরা ব্রয়লার পোলট্রি বা লেয়ার পোলট্রি বা সোনালী দেশি মুরগি বা হাঁস, হ্যাঁ, বিভিন্ন মাইগ্রেটরি বা যদি চিন্তা করি, এখান থেকে যদি আমরা স্যাম্পল কালেকশন করি, এখানে এখানে পোলট্রিটা লাইভ হইতে পারে বা ডেড হইতে পারে, এরকম একটা আমরা রিসার্চ ডিজাইন তৈরি করি, এক্সপেরিমেন্টাল ডিজাইন এক পাতার ভিতরে। হ্যাঁ, তো ডিজাইনটা করার পর এখানে যদি আমি ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি, আমার পিএইচডি ওয়ার্ক, হ্যাঁ, পিএইচডি ওয়ার্কের আমার কিছু দেখাচ্ছি একটা। যেমন এটা আমরা ব্যাকটেরিয়া তো যদি সালমোনেলা নিয়ে কাজ করি, তখন আমাদের জানতে হবে সালমোনেলা ল্যাবরেটরিতে কোন কোন মিডিয়াতে গ্রো করে। তো যেমন একটা থাইনোস, এটা সিলেক্টিভ মিডিয়া এগুলা, তারপরে ম্যাকফোন কিয়াগা, সেখান থেকে বিভিন্ন মিডিয়া আমরা ব্যবহার, ব্রিলিয়ান্ট, এক্সেল ডি, ডিসিএ, এগুলো এখান থেকে আমরা পিউর পালসার বানাবো, যে সবগুলো পজিটিভ হলে আমরা পিউর পালসার বানাবো। তারপর আমরা বায়োকেমিক্যাল টেস্ট, মোটিলিটি, অ্যান্টিবায়োগ্রাম, যেটা আমরা বলছিলাম যে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর, যে আমাদের ল্যাবের নাম হচ্ছে এএমআর। এএমআর এর ভিতরে আমরা অ্যান্টিবায়োগ্রাম দেখবো। অ্যান্টিবায়োগ্রামের বিভিন্ন মেথড আছে, তারপর সিরোটাইপিং, তারপর প্লাজমিড প্রোফাইল। হ্যাঁ, প্লাজমিড আমরা জানি ব্যাকটেরিয়াতে যে প্লাজমিড থাকে, প্লাজমিড একটা ফ্যাক্টর যে যে প্লাজমিডের কারণে যে ড্রাগগুলো রেজিস্ট্যান্স হইতেছে। যে দেখা গেছে যে একটা মানুষ 10 ধরনের ড্রাগ খাইতেছে, কোনো ড্রাগই কার্যকর হইতেছে। হসপিটালে দেখা গেছে যে 15টা অ্যান্টিবায়োটিক দিছে, পর্যায়ক্রমে কোন অ্যান্টিবায়োটিকই কাজ হইতেছে। তো এটাকে বলে রেজিস্ট্যান্স। মোর দেন ওয়ান, when more than one drug is resistance against the virus, bacteria is called antimicrobial resistance. তারপর হচ্ছে আমরা জেনোটাইপিং করব। জেনোটাইপিং বলতে এটা এই যে এটা যে ডিএনএ ভাইরাসটা বা আরএনএ ভাইরাস বা ব্যাকটেরিয়া, এটা কি ধরনের সিরোটাইপ। দেখা গেছে সালমোনেলা বিভিন্ন সিরোটাইপ হইতে পারে, ইকোলাই বিভিন্ন সিরোটাইপ হইতে পারে। ডেঙ্গি ভাইরাস, বর্তমানে ডেঙ্গি ভাইরাস হইতেছে। হ্যাঁ, ডেঙ্গি ভাইরাসের 4টা সিরোটাইপ, 1, 2, 3, 4। হ্যাঁ, তো এখানে যে বর্তমানে এখনো কিন্তু ডেঙ্গি ভাইরাস প্রাদুর্ভাবটা এই যে এই সময় সিজনে খুব বেশি। এখানে যে গত পরশু দিনে একটা রিপোর্ট করলাম যে বর্তমানে সিরোটাইপ, হ্যাঁ, সিরোটাইপ 3, 3 নাম্বার সিরোটাইপ বাংলাদেশে এখন চলতেছে। আবার যাদের সিরোটাইপ 3 হয়ে গেছে তাদের 4 হবে। পর্যায়ক্রমে একজনের 2-3 বার ডেঙ্গু হইতে পারে। হ্যাঁ, এই বছর ডেঙ্গু হলো, আগামী বছর বা একটা সিরোটাইপ হইতে পারে, বা পরের বছর একটা সিরোটাইপ হইতে পারে। এটা হলো জেনোটাইপিং। হ্যাঁ, এটা জেনোটাইপিং। এবং এখানে আসতেছে এআই টুলস, এই যে এইগুলো ড্রাই ল্যাবরেটরিতে আমরা যখন ডিএনএ সিকোয়েন্সিং করবো পিসিআর এর মাধ্যমে, তখন আমরা সিকোয়েন্স ডাটাকে আমরা কি করব, মেশিন থেকে নিয়ে আসবো। এই ডাটা আসবে মেশিন থেকে, যেখানে সিকোয়েন্স করা হয়, বর্তমানে স্যাঙ্গার মেথডে করা হয়, এবং এনজিএস, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা হোল জেন সিকোয়েন্স। এখন এনজিএসটাই কমন। এখন আমাদের সময় এনজিএস ছিল না, এখন এনজিএস করতে হয়। এবং সেখান থেকে সিকোয়েন্সটা আমরা যে ডাটাটা পাবো ওটা হচ্ছে র ডাটা। র ডাটা এখানে বিভিন্ন ইরোর থাকে, এই র ডাটাকে এটা আবার এটা ফাইনাল ডাটা বানাইতে হবে। এটা বিভিন্ন ভাবে যদি ইরোর থাকে, ইরোরকে বিভিন্ন সিস্টেম আছে, যে আমরা জানি যে ডিএনএ সিকোয়েন্সে 89, গুয়ানাইন, সাইটোসিন, ইউরাসিল থাকে। কোন সময় দেখা গেছে ইউরাসিল নাই, বা ইউরাসিলের জায়গায়
সাইটোসিন আইসা বসে, হ্যাঁ, তখন এটাকে কারেকশন করে, হ্যাঁ, এটা ম্যানুয়ালি এডিটিং করে, হ্যাঁ, এটা যেমন এডিটিং করার পর তারপর হচ্ছে এটা সিকোয়েন্সটাকে ফাইনাল সিকোয়েন্সিং করার পর ফাইনাল ডাটা বানাবে। আর আমরা জানি যে প্রত্যেকটা ডিএনএ বা আরএনএ এর একটা দুইটা ডাটা থাকে, একটা ফরওয়ার্ড একটা রিভার্স, দুইটাকে কোয়ান্টিক করাইতে হবে। কোয়ান্টিক করার পর তারপর আমরা অ্যানালাইসিস হিসাবে এগুলো সব সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, সফটওয়্যার ইনপুট করলেই তারা রেজাল্টটা দিয়ে দিবে, কিন্তু আমরা খুব এটা প্র্যাকটিসের ব্যাপার, প্রত্যেকটা সফটওয়্যারের আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে। এবং যেমন টোমাস একটা এআই টুলস, এবং ব্লাস্ট একটা এআই টুলস, এবং কোয়ান্টিকোর জন্য সেগমেন্ট আছে, আবার ক্লাস্টার ডাব্লু, বায়োএডিট, মেগা সফটওয়্যার, এগুলা বিভিন্ন টুলস। এগুলার সাথে যেমন এখানে 5টা 6টা টুলস আছে, এই টুলস গুলার সাথে সবার কাজ করতে হবে। হ্যাঁ, যারা এখন এআই যুগে যেহেতু আমরা বর্তমানে আছি, চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, এগুলো হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের পার্ট। এগুলা আমাদের পর্যায়ক্রমে শিখতে হবে, এখনই শিখতে হবে। এখন যাদের রিসার্চের টার্গেট, তারা অনার্স থেকে আমরা টার্গেট গুলাকে শিখেবে। এখন তো দেখি ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটির অনেক ছাত্র আছে বিভিন্ন ট্রেনিং এর সাথে জড়িত। হ্যাঁ, তারা শিখে ফেলতেছে যে কিভাবে এই ডাটা গুলাকে অ্যানালাইজ করা যায়, সিকুয়েন্সিং ডাটা। ওকে, থ্যাংক ইউ। এটা বায়োইনফরমেটিক্স এর কিছু ডাটা বেস নিয়ে কিছু আলোচনা, হ্যাঁ, এগুলো ক্রিটিক্যাল আলোচনা। তো এখানে বায়োইনফরমেটিক্স এর একটা ব্রড একটা জিনিস, কিন্তু এই 5টা জিনিস এটা অবশ্যই সবাইকে শিখতে হবে। একদম যারা একদম জিরো লেভেলে আছে বায়োইনফরমেটিক্স এ, তাদেরকে এই যে ইন্ট্রোডাকশন টু নিউক্লিক অ্যাসিড ডাটাবেস, এটা সম্বন্ধে তাদের ধারণা থাকতে হবে। তারপর রিট্রাইভিং সিকোয়েন্স ফ্রম দি এনসিবিআই। এনসিবিআই মানে অর্থ হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন। এটা আমেরিকার একটা প্রতিষ্ঠান, সেখানে এটা একটা ডাটাবেস। এই ডাটাবেস এটা ছাড়াও ইউরোপিয়ান জিন ব্যাংক আছে, অথবা জাপানিজ জিন ব্যাংক আছে, হ্যাঁ, বিভিন্ন জিন ব্যাংক আছে। তো ওখান থেকে রিট্রাইভিং অর্থ কি এক্সট্রাক্ট করা, এই ডাটা বেস থেকে আবার সিকোয়েন্স গুলাকে এক্সট্রাক্ট করার বিভিন্ন টেকনিক আছে। তারপরে ফার্স্টার সিকোয়েন্স রিট্রাইভ করতে হবে, ফার্স্টার সিকোয়েন্স অফ জিন, এবং সেখান থেকে বিভিন্ন অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট বলতে যে আমি যদি ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি, হ্যাঁ, এখন ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে যেমন পোলট্রি থেকে যদি ইকোলাই ব্যাকটেরিয়া আমি আইসোলেশন করি বা ওয়াটার থেকে আইসোলেশন করি, এখন দেখতে হবে ওয়াটার নিয়ে ইকোলাই কারা কারা কাজ করছে, এবং কারা কারা ডাটা সিকিউরিটি ডাটাতে ইকোলাই এগুলা কারা কারা আছে, এগুলো আমরা এই যে ব্লাস্ট সার্চের মাধ্যমে আমরা দেখতে পাই। ওখান থেকে এই ডাটা গুলো দেখা গেছে, আমি যদি 20টা ওখান থেকে ডাটা ইকোলাই ডাটা নিয়ে নিই, সেখানে অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট করার পর ফাইলোজেনেটিক ট্রি কনস্ট্রাকশন, তার মানে ফাইলোজেনেটিক ট্রি তৈরি করার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমার ব্যাকটেরিয়ার সাথে দেখা গেছে যে ঢাকার ব্যাকটেরিয়ার যে ঢাকার ওয়াটার স্যাম্পলের সাথে চিটাং রিজিয়ন, কক্সবাজার, তারপর হচ্ছে ময়মনসিংহ, খুলনা, বিভিন্ন জেলার ইকোলাই যে যদি ডাটা থাকে বা ইন্ডিয়ার যদি ডাটা থাকে, এগুলোর সাথে একটা কম্পারিজন তৈরি করা যে আসলে কতটুকু সিমিলারিটিস হয়েছে। হ্যাঁ, যেমন করোনা ভাইরাসের সময় দেখা গেছে যে বিভিন্ন ভেরিয়েন্টস আসছে। হ্যাঁ, করোনা ভাইরাসের সময় আমাদের বায়োইনফরমেটিক্স কাজগুলো আরো বেশি করতে হয়েছে, যে যেমন আলফা, বিটা, গামা, ডেল্টা, এগুলার ভেরিয়েন্ট ডেভেলপ হয়েছে। লাস্ট ওমিক্রন আসলো, ওমিক্রনের মধ্যে আবার অনেক সাব ভেরিয়েন্ট আসলো। এগুলো তো আসলে কেউ হাতের মাধ্যমে করতে পারে, সবাই বায়োইনফরমেটিক্স এর এআই টুলস এর মাধ্যমে সে বুঝতে পারছে এটা ওমিক্রন। হ্যাঁ, এটা আলফা, বিটা, গামা, ডেল্টা ওমিক্রন। বাংলাদেশে ওমিক্রনের লাস্টে প্রাদুর্ভাব দেখা গেছে, এবং ওমিক্রনের দেখা গেছে বিভিন্ন সাবটা, এগুলা বের করতে হয়েছে। এগুলা সব এআই টুলস এর মাধ্যমে বের করা সব। এখন হচ্ছে আমাদের যে যে বর্তমানে যে আমার কোলাবোরেশন, বর্তমানে আমি যে সমস্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করি,
জায়গা এবং কাজও করছে, যেমন এনআইবি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, এটা সাভারে অবস্থিত। এখনো আমরা আমাদের স্টুডেন্ট কাজ করছে, হ্যাঁ এখনো করতেছে। এখানে এখানে বায়ো ইনফরমেটিক্স একটা ল্যাবে আছে, এবং এটা এনিম্যাল বায়োটেকনোলজি আছে, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি, হ্যাঁ বায়ো ইনফরমেটিক্স ডিপার্টমেন্ট, তারপর ডিএনএ ডিপার্টমেন্ট আছে, ডিএনএ অ্যানালাইসিস ডিপার্টমেন্ট বা জিন ব্যাংক, নতুন একটা একটা ডিপার্টমেন্ট করছে, এটা জিন ন্যাশনাল জিন ব্যাংক, নতুন হচ্ছে এটা। এটা এটা অনেক কোটি টাকা প্রজেক্ট। তারপর হচ্ছে বিএলআরআই, বাংলাদেশ লাইফস্টাইল রিসার্চ ইনস্টিটিউট, এখনো কাজ দিতেছে। এখানে কাজ হচ্ছে যে কিভাবে এনিমেলের ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল করা যায়। আর কিছু কিছু ডিজিজ আছে এনিমেল থেকে হিউম্যানে ট্রান্সফার, পোলট্রি থেকে বা ক্যাটেল থেকে হিউম্যানে ট্রান্সফার। আবার হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বিনা, এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির সাথে, ঢাকা ইউনিভার্সিটি, এখানেও আমি কাজ করি ওখানে। তারপর এটা হচ্ছে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি, এটা সাভারে আছে, এটা ওখানেও লিঙ্কেজ আছে। আর সে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, তারা হচ্ছে ফান্ডিং করে রিসার্চের, বড় বড় ফান্ডিং। আমি ওখানে ছিলাম আর কি, 3 বছর কাজ করছি। তারপর কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, এটা হচ্ছে, এটাও সাভারে অবস্থিত, এখানে বিভিন্ন কেমিক্যালের অ্যানালাইজ করা হয়। তারপরে ওয়ান হেলথ ইনস্টিটিউট, এটা চিটাগাং অবস্থিত, চিটাগাং ভেটেরিনারি ইউনিভার্সিটি। তারপরে এটাও আলাদা, এটাও ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে ওয়ান হেলথ, শিবাসুর আন্ডারে ওয়ান হেলথ একটা ইনস্টিটিউট খোলা হয়েছে, ওখানে একটা ডিগ্রি দেওয়া, মাস্টার্স অফ পাবলিক ওয়ান হেলথ, এমএসসি ওয়ান হেলথ একটা ডিগ্রি চালু হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, এটা ডেনমার্কের, সরি এটা ইউকের মাধ্যমে একটা কোলাবোরেশনে চালু হয়েছে। তারপর হাজী দিনেশ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তারপর সার্ক, এটা রিসার্চ সেন্টার বাংলাদেশ, এটা এডুবিস, এটা বিআরসির সাথে এডুবিসটা আছে, এটা খামারবাড়িতে অবস্থিত। এফএওর সাথে আমাদের কাজ চলতেছে, হ্যাঁ এফএও কোলাবোরেশনে আমরা কাজ করি। বর্তমানে এফএও যে কাজ করতেছে, এটা এমআই নিয়ে যথেষ্ট কাজ করতেছে, বিশেষ করে হিউম্যান হেলথ এবং এনভায়রনমেন্টাল হেলথ। ওয়ান হেলথ নিয়ে এখন বর্তমানে এফএও খুব অ্যাডভান্সে কাজ করতেছে। আর এটার কাজ, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আছে, সেন্টার ফর এক্সেলেন্ট রিসার্চ সায়েন্স, এখানে ঢাকা ইউনিভার্সিটি। ওখানে ফুড সেফটি ল্যাবরেটরি আছে, মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি আছে, বিভিন্ন প্রকার অ্যানালিটিক ল্যাবরেটরি আছে। আইসিডিডিআরবি, ওখানে তো আমরা জানি এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেখানেও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ব্যাকটেরিয়াল যারা কাজ করে প্রত্যেকটা। তারপর জেনেটিক ডিজিজ, ওখানে ওয়ান হেলথের একটা রিসার্চ ল্যাবরেটরি আছে। ওয়ান হেলথ এই প্রতিষ্ঠানও আছে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা হেলথ একটা রিসার্চ, এই জন্য ওখানেও একটা আলাদা ল্যাবরেটরি আছে। এটা আগে ছিল, এই ল্যাবরেটরিটা নতুন হয়েছে। এবং এটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওখানে ওখানে মাস্টার্স করছি মাইক্রোবায়োলজিতে। তারপর রাজশাহী ইউনিভার্সিটি, ওখানে প্রচুর রিসার্চের কাজ হয়। তারপর ফুড সেফটি ল্যাবরেটরি, হ্যাঁ ফুড সেফটি, এটা গভর্নমেন্ট পর্যায়ে আছে, এটা গভর্নমেন্টে ফুড নিয়ে কাজ করে। এবং যে সায়েন্স ল্যাবরেটরি আছে, ওখানেও ফুড সেফটি বিভিন্ন ল্যাবরেটরি, সায়েন্স ল্যাবরেটরি বাংলাদেশ যে এটা আছে, ওখানে আমরা জানি। তো এই সমস্ত, আবার সিটিএল এটা হচ্ছে তো সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি, হ্যাঁ এটা লাইভস্টক ডিপার্টমেন্ট আছে। মোটামুটি এই সমস্ত কোলাবোরেটিভ কাজগুলা বিভিন্ন জায়গায় আসলে আমরা যখন ছাত্রদের সাথে বিভিন্ন জায়গায় পাঠাই, এক জায়গা তো সম্ভব হয় না, তো ছাত্রদের বিভিন্ন জায়গায় আমরা যেখানে স্পেস থাকে আমরা বা লিঙ্কেজ থাকে, আমরা এনগেজ করি, যার ফলে আমাদের একটা এই যে পুরো একটা টিম ওয়ার্ক আছে, হ্যাঁ একটা সাইন্টিফিক নেটওয়ার্ক, যারা সাইন্টিফিক কমিউনিটির সাথে বা নেটওয়ার্কের সাথে জড়িত থাকবে, তাদের কিন্তু রিসার্চ করাটা সহজ হবে। হ্যাঁ, এই জন্য এই কমিউনিটির সাথে সবসময় লিঙ্কেজ থাকে, যে কি হচ্ছে তাদের অবস্থা। এই লিঙ্কেজ থাকলে হবে কি, আমার কিছু কন্ট্রিবিউশন থাকলে দেখা গেছে সুন্দর সুন্দর ভালো পাবলিকেশন আসবে,
এই পাবলিকেশনটা অনেক সময় দেখা গেছে যে আমার পিএইচডি ক্ষেত্রে ব্যবহার হয়। অনেক সময় যদি পিএইচডি তে পাবলিকেশন ভালো ভালো থাকে, পোস্ট করার সুবিধা হয়। হ্যাঁ, বিভিন্ন রিসার্চ ল্যাব, ইনস্টিটিউট, হ্যাঁ, তো বিভিন্ন প্রকার আমাদের এগুলা কাজ করার সুবিধা। বাংলাদেশে অনেক রিসার্চ ল্যাব আছে, ওখানে আমরা যেতে পারবো। ইউনিভার্সিটি আছে বাংলাদেশে অনেক, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি তো প্রায় 100টার মতো আছে, প্রাইভেট ইউনিভার্সিটিও 100-150 উপরে আরো হবে, পাবলিক ইউনিভার্সিটি আরো হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি রিসার্চ আছে। তো রিসার্চের জন্য এইগুলা আসলে এখন থেকে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আর এই যে ট্রেনিং ফেসিলিটি, যে এখন আমি যে বলছি আমাদের সময় কখনো এই গাইডলাইন গুলো আমরা পাইনি। হ্যাঁ, অনার্সে আমরা নিজেরাই প্র্যাকটিস করছি, নিজেরাই অনার্সে থাকা অবস্থায় আমি একটা পেপার সার্ভিলেন্স করে একটা পেপার আমার একটা অনার্সে ফার্স্ট পাবলিকেশন হয়েছে, যার ফলে আমি ইউনিভার্সিটিতে টিচার হতে পারছি। এটা একটা পাবলিকেশনের জন্য। হ্যাঁ, এই জন্য পাবলিকেশনের গুরুত্ব আছে। আর পাবলিকেশনের জগৎটা একটা আলাদা জগৎ, এটা রিসার্চের সাথে। হ্যাঁ, দেখা গেছে যে পাবলিকেশন একটা ভালো মানের পাবলিকেশন করতে হলে বিভিন্ন ধরনের জার্নাল সিলেকশন করতে হয়। আবার জার্নালে আবার বিভিন্ন ফান্ডিং আবার ম্যানেজ করতে হয়। তারপরে আবার দেখা গেছে যে চার্জ ফি ছাড়া যে সমস্ত আছে, এটা এপিসি বলা হয়, অ্যানুয়াল, হ্যাঁ, চার্জিং ফি। অনেক সময় যে ফ্রি জন্য আবেদন করা আলাদা, এটা টেকনিক আছে এগুলো। তো এগুলোর সাথে ব্যবহার করা, আর এই সমস্ত টুলস এর সাথে আমরা পরিচিত আমরা থাকতে হবে। গুগল আমরা সবাই জানি, রিসার্চ গেট, স্কোপাস, মেঘনা, তারপরে বেস, একাডেমিক সার্চ, ওপেন নোটস, এই সমস্ত টুলস এর সাথে আমরা সবারই নেটওয়ার্ক থাকতে হবে। রেফারেন্স সেট, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, বিভিন্ন প্রকার আমরা রেফারেন্স ডকুমেন্ট, গবেষণা, তারপরে সিনাপস, মেন্ডেলি সার্চ, ওয়েব অফ সায়েন্স, ইউরোপ। তো যারা রিসার্চের সাথে জড়িত তাদের এই সমস্ত এগুলো পেপার গুলো এক্সট্রাক্ট করতে হবে। আমি যেটা নিয়ে কাজ করব সেখানে বিভিন্ন টুলস ব্যবহার করে এখান থেকে আমি যে রিসার্চ পেপার গুলো ডাউনলোড করতে পারি। আর এখানে আসলে একটা রিসার্চ করার আগে আমাদের একটা প্রস্তাবনা থাকে, যেটা রিসার্চ প্রপোজাল, এটা তৈরি করতে হবে। আসলে রিসার্চ প্রপোজাল লেখার সিস্টেম আছে এটা, যে এটা আমরা রিসার্চ প্রপোজালটা সময় শেষ পর্যায়ে 10:30 কোনো টাইম ছিল, আর বেশি সময় নেব না। রিসার্চ প্রপোজালটা আমাদের শিখতে হবে। আসলে একটা ক্লাসে তো এগুলো সম্ভব না, একটা ফ্লেভার দেওয়া। হ্যাঁ, এবং এই সমস্ত যে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, অবজেক্টিভ, টাইমলাইন, বাজেট, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালিসিস মেথডোলজি। আর যারা মাস্টার্স লেভেলে কাজ করবো, এটা হলো একটা পেপার কিভাবে স্ট্রাকচারটা এমন অনেকে জানে এটা, তারপরে এটা শেয়ার করে। হ্যাঁ, এবং টাইটেলে আমরা টাইটেলে কি কি ক্রাইটেরিয়া থাকবে, অ্যাবস্ট্রাক্টে কি কি ক্রাইটেরিয়া থাকবে, এবং কোন টেন্স ব্যবহার করবো। অ্যাবস্ট্রাক্টে ম্যাক্সিমামই আমাদের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, প্যাসিভ ভয়েসে। ইন্ট্রোডাকশনে সিম্পল সেন্টেন্স ব্যবহার করতে হবে, পাস্ট টেন্স মেথডোলজি, এখানে পাস্ট টেন্সের ব্যবহার। হ্যাঁ, বিভিন্ন টেন্সের ব্যবহার গুলো আমরা এগুলোর সাথে আমরা এই রুলস গুলো ফলো করবো। আর হচ্ছে আমাদের এই যে রিসার্চ পাবলিকেশনের জন্য আমাদের এগুলো দরকার, অথচ কন্ট্রিবিউশন, ইথিক্যাল অ্যাপ্রুভাল। পাবলিকেশনের জন্য আমরা আগাবো, এই 18টা পয়েন্ট দরকার। 18টা পয়েন্ট পাবলিকেশনের আগে আমাদের এগুলা কালেক্ট করে রাখতে হবে সবকিছু। এগুলা আমরা জানি যে অর্কাইড আইডি অনেক সময় Q1 জার্নালে পাবলিশ করার জন্য, হ্যাঁ, অর্কাইড আইডি গুলা চাই। ফান্ডিং, হ্যাঁ, এটা নিতে আবার লাগে যে আমি রিসার্চটা করলাম, এটা কি ফান্ডিং ছাড়া করছি না ফান্ডিং সহ। এবং এটা অনেক সময় ইথিক্যাল অ্যাপ্রুভাল লাগে। ইথিক্যাল অ্যাপ্রুভাল এটা বিভিন্ন প্রতিষ্ঠান আছে। তারপরে যে এগুলা আমরা অ্যাক্টিভেট থাকতে হবে, এবং প্রত্যেকটা আইডির সাথে আমাদের অ্যাড থাকতে হবে। হ্যাঁ, ইউজ করার অর্কাইড, হ্যাঁ, এইগুলো প্রোফাইল গুলা আমরা প্রত্যেকটার সাথে আমাদের আইডি গুলো ডেভেলপ করতে হবে। এগুলোর সাথে যদি আমরা লিঙ্ক থাকতে পারি, আস্তে আস্তে ডেভেলপ, এটা তো এইগুলি সম্ভব। এখন আমার 20 বছর হয়ে গেছে রিসার্চ, এখন আমি শিখতেছি, প্রতিদিনই কিছু না কিছু আমার স্টাডি করতে, এবং নেটওয়ার্কের সাথে আমার যুক্ত থাকতে প্রতিদিন।
ধন্যবাদ। তো আমার এই কথাবার্তা এই পর্যন্তই, সময় শেষ পর্যায়ে আছে। তো পার্টিসিপেন্ট যারা আছে এগুলা পার্টিসিপেন্টের কোনো কোশ্চেন আছে কিনা? 29 জন পার্টিসিপেন্ট। যদি কোশ্চেন থাকে আমার সাথে শেয়ার করতে পারো। হ্যাঁ, তো ভবিষ্যতে কেউ যদি, আমি বিভিন্ন কমেন্টস গুলো এখানে আমি দেখছি যে কমেন্টস, অনেকে কমেন্টস করছে যে তো পাবলিকেশন করতে পারতেছে, অনেকে আর্টসে লেখাপড়া করতেছে, তারা বলতেছে যে রিসার্চের যে কোনো ফান্ডিং পাচ্ছে, আর দ্বিতীয়ত কোনো ল্যাবরেটরিতে কাজ করতে পারছে, অনেক কমেন্টস লেখছে। হ্যাঁ, তাদের প্রবলেম। হ্যাঁ, আমি বলছিলাম, তারপরে অনেকে মাস্টার শেষ হয়ে গেছে কিন্তু পাবলিকেশন করতে পারতেছে। অনেকের সময় পাবলিকেশন করার জন্যই 1 বছর সময় লাগে। তো এই জন্যই এটা আমাদের একটু খেয়াল করতে হবে। তো এখন কেউ কোশ্চেন থাকলে বলতে পারেন। আর যদি পাবলিকেশন যদি কেউ দরকার হয় তখন জহিরুল ইসলাম, হ্যাঁ বলতে পারো। হ্যাঁ, জহিরুল ইসলাম, হ্যাঁ তুমি তো একটা মেসেজ দিচ্ছ দেখলাম। হ্যাঁ বলো জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো তোমার কথা। জাহিদুল ইসলাম, হ্যাঁ জাহিদুল ইসলাম শুনতে পাচ্ছ? হ্যাঁ, রেকর্ড থাকবে, অসুবিধা নেই। এখন বলছে যে রেকর্ড কি থাকবে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। স্যার রেকর্ডিংটা কোথায় দেওয়া হবে? রেকর্ডিংটা আমাদের যে যারা গ্রুপে আছো ওই গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, গ্রুপে থাকবে, অসুবিধা নেই। গ্রুপের সাথে অ্যাড থাকবে। এবং এটা তো ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে গ্রুপে যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হবে, ইনস্ট্রাকশন গুলো আজকে দেওয়া হবে বা আগামীকাল দেওয়া হবে, উভয় ফলো করবে। আর কেউ যদি পাবলিকেশনের সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, পাবলিকেশন একটা টিম আছে, ওই টিমের সাথে এটা করলে আমরা এটা আরো একটু পলিশ করে পাবলিকেশনের ব্যবস্থা করতে পারবো। যদি সমস্যা থাকে বা যদি কাছাকাছি কেউ রিসার্চ করতে চাও, আমাদের এখানে অ্যাড হইতে পারো। হ্যাঁ, মাস্টার্সের থিসিসের জন্য অ্যাড হইতে পারো। হ্যাঁ, যোগাযোগ রাখতে পারো। বিভিন্ন প্রতিষ্ঠান যে দেখাইলাম যে কোলাবোরেটিভ কাজগুলো আমি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাড করে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু ডিটারমাইন থাকতে হবে রিসার্চ। স্যার হ্যাঁ বলো। স্যার আপনাদের এখানে কি বিএসসি অনার্স এর পরে থিসিসের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, থিসিসের ব্যবস্থা আছে। মাস্টার্স আমাদের এখানে মাস্টার্সের মাইক্রোবায়োলজিতে মাস্টার ডিগ্রি দেওয়া হয় 1 বছরের জন্য। 1 বছরের আমরা সপ্তাহে 2 থেকে 1 দিন ক্লাস হয়। আর থিসিসের কাজগুলো আমরা এখানে আমরা করাই। প্লাস আমাদের ল্যাবরেটরি আছে, ল্যাবরেটরিতে মলিকুলার কাজ হয়। আর বিভিন্ন ল্যাবরেটরিতে আমরা পাঠাবো, এক ল্যাবে তো সব কাজ হয় না, বিভিন্ন ল্যাবরেটরি লিঙ্কেজ আছে। যেমন এই যে আমি এই যে কোলাবোরেটিভ কাজগুলো প্রত্যেকটার সাথে আমার লিঙ্কেজ আছে। হ্যাঁ, তো আমি তো একটা কাজ করতে গেলে আমার 4-5টা ল্যাব দরকার, এক ল্যাবে সব সম্ভব। আর এগুলো তো খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, কেউ যদি এখানেও থিসিস করতে পারে কোনো সমস্যা নাই, বা কোনো ইউনিভার্সিটি করতে পারে ফেসিলিটি স্যার থাকলে। বিএসসির সময় থিসিসের কস্টিংটা কেমন আপনাদের এখানে? আমাদের থিসিসের বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম আছে। হ্যাঁ, সবচেয়ে কম। আমাদের টোটাল মাস্টার্স এর কস্টিং হচ্ছে 1 বছরের টোটাল 1 লাখ টাকা। 1 লাখ টাকা। এবং 1 লাখ টাকার ভিতরে একসাথে নেওয়া হয় না, এটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে 50,000, সেকেন্ড সেমিস্টারে 50,000। স্যার আপনাদের এখান থেকে ইন্টারনেট কোনো লিংকেজ করা যায় কিনা স্যার? ইন্টারনেট লিঙ্কেজ আছে। এই যে রিসার্চের কাজটা তুই এটা এক জায়গা দিব, এক জায়গা দিলে অথবা আপনারা রিসার্চের কাজটা করতে পারেন। হ্যাঁ, সমস্যা রিসার্চের কাজ রিসার্চ করা হয় না, আমরা 6 মাস তাকে দেখতে হয় কাজগুলো কিভাবে হইতেছে। বিভিন্ন মেশিন আছে, যেমন একটা রিসার্চ করতে হলে তার 10-15টা মেশিন চালাইতে হয়। হ্যাঁ, তারপরে বায়োইনফরমেটিক্স টুল গুলো শিখতে হয়। এগুলোই আমরা ধারণা দিতে যে কোনটা কিভাবে করতে হয়। হ্যাঁ, এখান থেকে একটা ফ্লেভার আজকে দেওয়া হইলো, এবং তোমাদের সাথে একটা লিঙ্কেজ বন্ডিং হইলো, পরিচিত হইলাম তোমরা কোথা থেকে আসলে। হ্যাঁ, বা অনেকে আছে যে লিঙ্কেজ না থাকার কারণে সে রিসার্চ করতে পারতেছে, কিন্তু তার খুব আগ্রহ রিসার্চ। হ্যাঁ, তো এটা
আমি আশা করা যায় যে যারা কাজ করতে চাও রিসার্চ বাড়ির মাধ্যমে এটা সাপোর্টটা দিব। হ্যাঁ, আর এখানে তো স্যার আপনার সাথে আসসালামু আলাইকুম স্যার। আপনার সাথে মানে হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে মানে যোগাযোগ রক্ষা করার জন্য হচ্ছে মানে কিভাবে যোগাযোগ রক্ষা করতে পারি, মনে করেন যে মানে বেশ কিছু বিষয়ে একটু কথা বলার ছিল আর কি। এখানে তো সময় শেষ হয়ে আসছে, সেজন্য আর কি। আপনি অনেক হেল্পফুল ভাবে বলতেছেন, সবকিছু ভালো লাগতেছে, অনেকটা সাহস পাচ্ছি, তাই জিজ্ঞেস করলাম আর না কি। না, এটা আসলে এটা ফেসিলিটি আমার কাছে আছে, এই জন্য আমি কনফিডেন্স। হ্যাঁ, আমি বিভিন্ন পজিশনে কাজ করছি। আমি ছাত্র এনএবিতে কাজ করতেছে, বিএলএর এ কাজ করে, সিডিএল এ কাজ করে, তারপর হচ্ছে পাবলিক হেলথ কাজ করতেছে, আইসিডি, তারপর চিটাং ভেটেনারি ওয়ান হেলথ ইনস্টিটিউট। হ্যাঁ, তো বিভিন্ন প্রতিষ্ঠানে, তারপর বিনাতে, বিনাতে কাজ করে, অ্যাটমিক এনার্জি কাজ করতেছে। হ্যাঁ, তো এখন লিঙ্কেজ না থাকলে তারা হয় না। এগুলা দেখা গেছে যে ওখানে আমাদের ইউনিভার্সিটি অনেক আছে, আবার দেশের বাইরেও যারা কাজ করতে যাবে তাদের এটা দরকার। হ্যাঁ, তো এখন সমস্যা নেই, আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তো সবকিছু করবো। আর এটা তোমাদের লেগে থাকতো। হ্যাঁ, এই যে আজকে এই যে কিছুটা আছে, কিছুটা তো ধারণা হয়েছে যে আমরা আসলে কোন অবস্থায় ছিলাম। অনেকে অ্যাডভান্স আছো, মনে হয় যে মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যোগাযোগ করতে পারো আমার সাথে, কোনো সমস্যা নেই। আমার ফোন নাম্বারটা তোমরা লিখতে পারো। হ্যাঁ, আমি বলতেছি 017125506996। হ্যাঁ, 017125506996। এটা হোয়াটসঅ্যাপে আমার নক দিলে হবে, বেশি ফোন দেওয়ার দরকার নাই, মেসেজ দিলেই হবে। জি হ্যাঁ, স্যার, আর থ্যাংক রিসার্চ ইউ। বাড়ির সাথে এক থাকবা। হ্যাঁ, আমরা 4 থেকে 6 মাসে ক্লাস হবে। আর এটা সাইড, কিছু বলবা সাইড? স্যার নাম্বারটা একটু আরেকবার বলবেন কাইন্ডলি। 017125506996। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আমি চ্যাটেও দিচ্ছি আমার নাম্বারটা। হ্যাঁ, বলো। স্যার আমি তো সেকেন্ডারি স্টুডেন্ট, মাত্র নতুন রিসার্চ সম্পর্কে জানতে চাচ্ছি বা শুরু করতে চাচ্ছি। তো এখানে তো স্যার অনেক সিনিয়র আছে আমার যে, বা অনেক উপরে আছে আমার লেভেলের। তো আমি কি স্যার সবার সাথে তাল মিলিয়ে কোর্সটা করতে পারবো কিনা? আর স্যার আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো আমি কি বায়োলজি সেক্টরে এখান থেকে কোর্সের তুমি মাধ্যমে? কোন ইউনিভার্সিটি? তুমি ইউনিভার্সিটি স্যার কোথায়? স্যার আমি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কম্পিউটার এটা কোন সায়েন্স। সাবজেক্টে? কোন সাবজেক্ট? কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স। আচ্ছা, ঠিক আছে, এটা তো ভালো সাবজেক্ট। কম্পিউটার তো তুমি করতে পারবা। তুমি এখানে ডাটা নিয়ে ওই যে ড্রাই ল্যাবের কাজগুলো করতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি যদি বায়োইনফরমেটিক্সে ভালো থাকো, বায়োলজিক্যাল ডাটা আমাদের প্রচুর আছে। হ্যাঁ, অনেকে আছে যে শুধু ড্রাই ল্যাব নিয়ে থাকে, হোয়াইট ল্যাবে কাজ করে না। হ্যাঁ, জি আর স্যার। তুমি এখান থেকে প্রচুর পাবলিকেশন করতে পারবে। হ্যাঁ, প্রচুর পাবলিকেশন করতে পারবা। তো এটা তোমার অনেক সুযোগ আছে, যদি আসো ঘন বিশ্ববিদ্যালয়ে আমার সাথে যোগাযোগ রেখেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর জি স্যার। এই যে বিভিন্ন টুলস তো আমরা আলোচনা করতেছি রিসার্চ বাড়িতে, এটার সাথে লিঙ্ক থাকো। আমি পর্যায়ক্রমে এগুলা সাপ্তাহিক দিন তো বসা হবে, তো পর্যায়ক্রমে আমি বিভিন্ন লিঙ্ক গুলো আস্তে আস্তে দিব আর কি। তুমি এগুলো প্র্যাকটিস করো। জি স্যার। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট জি জি। করতে হবে, রিসার্চের ভাষা বুঝতে হবে, সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আচ্ছা, তাসফিয়া নাজহাত, বলো কিছু। আসসালামু আলাইকুম স্যার। আমি আসসালাম। হচ্ছে স্যার কোন ডেন্টাল প্রতিষ্ঠান তোমার? স্যার। কোন হ্যালো প্রতিষ্ঠান? স্যার, আমি পায়োনিয়ার ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল স্যার ইন্টার্ন ডক্টর হিসেবে আছি। আচ্ছা, এমবিবিএস না? না স্যার, বিডিএস। আচ্ছা, বিটিএস। আচ্ছা, বিটিএস তো আমার সাথে এখন পিএইচডি কাজ করে, এখানে পিএইচডি কাজ করেছে এনআইবিতে। ডেন্টাল থেকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো আইসোলেশন করে দিচ্ছে। এগুলি আইসোলেশন শেষ হয়েছে, সিকুয়েন্সিং এ শেষ হয়ে গেছে, এখন তার ব্যাপার দেখা চলতেছে। হ্যাঁ, বলো তোমার কোশ্চেন। স্যার আমার কথা হচ্ছে স্যার, আমি যদি মানে স্যার ডাটা কালেকশন নিয়ে স্যার একটু সমস্যা। মানে স্যার আমি মানে আমাদের স্যার কারিকুলামে কখনো মানে এই ছিল না আর কি, রিসার্চ পেপার রিলেটেড কোনো কিছু।
তো আমি আচ্ছা। বলা যায় নতুন, হ্যাঁ। তো এই জি। মানে ল্যাব ওয়ার্ক যেগুলা বা ডাটা কালেকশন, হ্যাঁ, এটা নিয়ে আর কি, এটা কি হচ্ছে রিসার্চ বডি আমাদের সাপোর্ট করবে কি না, বা এটা নিয়ে জানতে চাচ্ছিলাম আসলে। না না না, এ করবে। এই যে আমি এই যে দেখাচ্ছি না, এই যে আমি এখন আবার শেয়ার করতেছি, এটা স্লাইডটা শেয়ার করতেছি। এই যে প্রত্যেকটা এই যে টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আলোচনা হবে। তারপরে যে ডাটার কথা বলা হয়েছে যে পার্টিসিপেন্ট, হাউ মেনি ডাটা কালেকশন, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস, হট ইনস্ট্রুমেন্টস, প্রত্যেকটা আলাদা আলাদা কি কি মেথোডোলজি, অ্যানালাইসিস মধ্যে আসবে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস, যেটা বলতেছে। যেমন আর সফটওয়্যার আছে, এসপিএসএস আছে। তো এই অ্যানালাইসিস গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা হবে, এবং এটা যাতে শেখা যায়। হ্যাঁ, এই ডাটা ছাড়া তো আসলে রিসার্চ হয় না। হুম। তো এইগুলা ডাটা কালেকশনের আগে ডাটা ফরম্যাট তৈরি করতে হবে, কোশ্চেনিয়ার তৈরি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। হ্যাঁ, তো এইগুলা যখন আমরা কোর্স যে এটার সাথে লেগে থাকবো, আমরা এগুলা একটা গাইডলাইন দিতে পারবো। হ্যাঁ, এই যে প্রত্যেকটা কিন্তু ধীরে ধীরে আমরা আলোচনা করবো, প্রত্যেকটা ডিসকাশন, কোনটা রেফারেন্স কিভাবে লিখতে হয়, অ্যাপেন্ডিক্স, প্রত্যেকটা। হ্যাঁ। স্যার আমার দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমার প্রথম কোশ্চেনটা ছিল, স্যার আমরা এই যে রিসার্চ বাড়ির সাথে যে কাজ করব, তো এখানে কি আমাদের অফলাইনে কোনো কাজ থাকবে কিনা এই রিসার্চ করার সময়? না, এটা এটা ছিল এখানে প্রথম কোশ্চেন। অফলাইনের সুযোগ নেই, কারণ অফলাইন তো আসলে এটা প্রতিষ্ঠানে, তুমি যে প্রতিষ্ঠানে, তুমি কোন প্রতিষ্ঠানের ছাত্র? স্যার আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, কোথায় এটা? এটা হলো গাজীপুর বোটানি ডিপার্টমেন্ট আচ্ছা, আমাদের। বুঝতে পারছি। আমানুল্লাহ স্যার তোমাদের দিছি আর কি, আমার পরিচয় আছে। কোন সাবজেক্টে পড়ো? জি স্যার, বোটানিতে। বোটানি। আর ঠিক আছে, এটাও একটা ভালো কাজ, এটা বোটানি, তো অসুবিধা নাই। তো ক্লায়েন্ট নিয়ে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু গাইডলাইন এখান থেকে পাবা কিভাবে করবা। আর ওখানে তুমি তোমার বোটানিতে প্রফেসর আছে না ওখানে? জি জি। প্রফেসরের সাথে সিলেকশন করো, কারণ একটা, তুমি কি অনার্সে না মাস্টার্সে? স্যার অনার্স শেষ হয়েছে, মাস্টার্স এখনো ভর্তি হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখনো সময় আর কি। এখন তুমি এইগুলা শিখতে থাকো, আইডিয়া নিতে থাকো, আর একটা টাইটেল জোগাড় করো, স্যারকে দেখাও, আমাদের সাথেও শেয়ার করো টাইটেল, কোনো সমস্যা নাই। তারপরে কাজ শুরু করো। হ্যাঁ, আর যদি তোমার কোলাবোরেটিভ কাজ দরকার হয়, হ্যাঁ, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে কোলাবোরেটিভ কাজ, যে দেখা গেছে তোমাকে আমি যদি কাজ করতে চাও, যে একটা ল্যাবে পাঠাই দিবে, হ্যাঁ, তোমার টাইটেল সহ এগুলো কিন্তু ডিটারমাইন থাকতে হবে। অনেকে আছে যে ল্যাবে গিয়ে 6 মাস পর আইসে, তখন একটা ইমেজ নষ্ট হয়। হ্যাঁ, আমার প্রতিষ্ঠানের ইমেজ নষ্ট হয়, আমার ইমেজ নষ্ট হয়। আবার রিসার্চ বাড়ি থেকে যাচ্ছ, এটা ইমেজ নষ্ট হবে। হ্যাঁ, তো এরকম ঘটনা আছে যে 2-3 মাস পরে ব্যাক করে। আমার প্রতিষ্ঠানও আছে ছাত্ররা। হ্যাঁ, তো দেখা গেছে যে এগুলা আসলে ট্রাস্ট করা যায়। হ্যাঁ, এই জন্য যারা ডিটারমাইন, তো আশা করা যায় এখানে যারা রিসার্চ বাড়িতে জয়েন করছে, আসলে সময়টা তো ইনভেস্ট করা, তোমাদেরও কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে। এই জন্য রিসার্চ বাড়িতে যারা কাজ করতেছো বা জয়নিং অবস্থায় আছো, একটু লিঙ্কেজটা রাখবা, সাইন্টিফিক নেটওয়ার্কিংটা রাখবা, কে কি কাজ করতেছে, আর কাজ সহজ হয়ে যায়, কোনো সমস্যা নেই। আর কোনো গাইডলাইন থাকলে আমি তো ফোন নাম্বার আছে, মেসেজ দিবা, সমস্যা নেই, মেসেজে আমি আনসার দিয়ে দিব, সমস্যা নেই। নেক্সট, এই প্রশ্ন আছে আর? কোশ্চেন নেই না? তো ঠিক আছে, অসুবিধা নেই। আমার চ্যাটিং এ ওই যে ফোন নাম্বার দেওয়া আছে, তো ওখানে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সমস্যা থাকলে। আর তোমরা ওই যেভাবে রিসার্চ বাড়ি যে ইনস্ট্রাক্টর দেওয়া হয়েছে, ওইভাবে তোমরা পরবর্তী ক্লাসে জয়েন করো। আশা করা যায় একটা ভালো সাপোর্ট পাবো। হ্যাঁ, হ্যাঁ, ভালো সাপোর্ট পাবা। এখন আমরা যে অবস্থায় ছিলাম, অবস্থানটা তোমরা কিন্তু অনেক আগে গেছো। হ্যাঁ, আমার অবস্থান যদি চিন্তা করি, হ্যাঁ, তো এত ফেসিলিটি ছিল না। তোমাদের যত সুন্দর করে দেখা যাচ্ছে যে অনলাইনে ক্লাস নিতে পারতেছে, আমাদের সঙ্গে দিন ছিল না। হ্যাঁ, আমরা তো অফলাইন ছাড়া, আর অফলাইন থাকলেও এই রিসার্চ ফেসিলিটি এত ছিল। হ্যাঁ,
সেজন্য এখন আমরা এগুলো ডেভেলপ করতেছি, এটা বাড়াচ্ছি আর কি। তার তো মনে হয় কেউ নাই কোশ্চেন করা, না রেকর্ড থাকবে, রেকর্ড পাবা। আর তোমরা হোয়াইট ল্যাবে কাজ যারা করতে চাও এটা মেসেজ দিতে পারো, তোমার টাইটেল সহ যোগাযোগ, এগুলো যোগাযোগ রাখতে হবে, একদিনে তো আর হয় না। তো এটা একটা আলাপের ব্যাপার আছে, কি ধরনের কাজ, হ্যাঁ ডিটারমেন্ট কিনা। এই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ কোথায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাইকে।